আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। রাফসান দা ছোটো ভাই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে। তিনি নাকি তার বাবাকে 2 কোটি টাকার গাড়ি ক্রয় করে দিয়েছেন, উপহার দিয়েছেন। এই নিউজটা বা তার এই পিকচারটা যখন ছড়িয়েছে তখন থেকেই তার বাবার বিরুদ্ধে 3 কোটি টাকার ব্যাংক লোন নেওয়া একটা নিউজ বেশ ছড়াচ্ছে। 2016 সালে নাকি রাফসানের বাবা তাদের কোম্পানির জন্য, ব্যবসার জন্য তারা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন 2 কোটি টাকা বা এরকম কাছাকাছি। তো সেই লোন নেওয়ার পরে করোনাকালীন সময়ে তো সবারই অবস্থা খারাপ, সকল ব্যবসায়ীদের অবস্থা খারাপ। তো ব্যবসায় তার বাবা ধরা খাওয়ার পরে সেই লোন এখনও পরিশোধ করতে পারেন না। এখন সেই লোন দাঁড়িয়েছে 3 কোটি টাকা। এখন রাফসান দার ছোটো ভাই 2 কোটি টাকার গাড়ি যদি তার বাবা আমাকে দিতে পারেন, তাহলে তো তিনি চাইলে পারতেন তার বাবার লোনটাকে পরিশোধ করতে। সোশ্যাল মিডিয়াতে এরকম যুক্তি দাঁড় করাচ্ছেন অনেকেই। এখন এই যে রাফসান দার ছোটো ভাই যে তার বাবা মাকে গাড়ি উপহার দিলেন, অডি না কোন গাড়ি জানি উপহার দিয়েছেন, সেটা আপনারা ভালো জানেন, আপনারা দেখেছেন যে গাড়ির মডেল সম্পর্কে হয়তো আপনাদের আইডিয়া থাকতে পারে। তো রাফসান দার ছোটো ভাইয়ের আব্বা যে 2 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছেন, এটা তো সেই 2016 সালে বা করোনাকালীন সময়ের আগে নিয়েছেন। এই তখন থেকে এই পর্যন্ত যে তিনি যে ঋণ খেলাপ করে আসছেন, ব্যাংক থেকে লোন নিয়ে যে লোন পরিশোধ করছেন না, এই এতদিন কি আমাদের দেশের সাংবাদিকগুলো ঘুমিয়েছিলেন? আমাদের দেশের যারা বর্তমানে নিউজটাকে প্রচার করেছিল তারা কি এতদিন জানতেন না যে রাফসানের বাবা এই ঋণ নিয়েছেন? যদি জেনেই থাকেন তাহলে এতদিন নিউজটাকে প্রচার করে নাই কেন? এখন প্রচার করার কারণ কি? যদি প্রশ্ন এরকম হয় তাহলে আমি মনে করি এখন যখন দেখেছে যে রাফসান 2 কোটি টাকার গাড়ি, যদিও সেটা 2 কোটি কিনা সেটার প্রশ্ন আছে, রাফসান নিজেই বলেছে যে এটা 2 কোটি টাকার গাড়ি না। তো এই যে এখন 2 কোটি টাকার গাড়ি দিয়েছে রাফসান তার বাবা মাকে, এখন যদি তার বাবার ঋণের কথাটা নিউজ করা যেতে পারে, তাহলে হয়তো তার এই গাড়ির সংক্রান্ত বিষয় নিয়ে যেহেতু আলোচনা, টাকা নিয়ে যেহেতু আলোচনা, হয়তো ভালো পরিমাণে ভিউজ আসতে পারে, একটা ভালো ভিউ ইনকাম হতে পারে, হয়তো এই চিন্তা থেকে এখন এই নিউজ করা। আর যদি বলি যে এতদিন সেই করোনাকালীন সময়ের আগে লোন নিয়েছে, এতদিন পর্যন্ত চুপ থাকার কারণ কি? তাহলে বলবো যে এতদিন রাফসানের বাবাকে নিয়ে নিউজ করলে হয়তো তাদের ব্যবসায় অতটা সফল হতো না, তারা বা এত লাভ হতো না, এই জন্য তখন তারা নিউজ করে নাই। এখন রাফসান যেই কথাটা বলছে যে আমি আমার বাবাকে যেই গিফট করেছি, আমার বাবার 2 কোটি টাকার লোন আছে, স্বীকার করছি। তো এখন আমরা তো দেশ ছেড়ে পালায়া যাই নাই। অনেকে আছে 2 কোটি টাকা লোন নিয়ে 3 কোটি, 5 কোটি, 6 কোটি, 6,000 কোটি এরকম লোন নিয়ে ব্যাংকে পুরা একেবারে শেষ করে দিয়ে দেশের বাইরে বসে আছে। কেউ তো ব্যাংক লুট করে নিয়ে যায়, তারা দেশের বাইরে বসে আছে, তাদের ব্যাপারে কোনো নিউজ নাই, তাদের ব্যাপারে কোনো কথা নাই। আমরা তো ভাই দেশে আছি, তাহলে আমাদেরকে নিয়ে এত হইচই কেন? আর আমরা দিচ্ছি না, বিষয়টা তো এরকম না। এখন দেখা যায় আমাদের লোন আছে বিদায় আমি যে একটা আইসক্রিম খাইলে তোমরা বলবা যে তুমি আইসক্রিম খাও কেন, তোমার আব্বার লোন পরিশোধ করো না, তুমি এটা খাও কেন, তোমার আব্বার লোন পরিশোধ করো না, তোমার আব্বার ঋণ পরিশোধ করো না। এটা তো কোনো যুক্তির মধ্যে আসে না। একজন মানুষের ঋণ আছে, সেই ঋণ তাকে আদালত যেভাবে নির্দেশ করে সেইভাবে পরিশোধ করবে। তো এখন যেইভাবে তারা পরিশোধ করতে পারে করবে। তো এটার মানে তো এটা না যে একজন ব্যক্তি কাউকে গিফট দিতে পারবে না, বা তার পছন্দ মতো একটা খাবার খেতে পারবে না, বা সোশ্যাল মিডিয়াতে সে কিছু প্রকাশ করতে পারবে না। সব কিছুর মধ্যেই যদি তার ঋণটাকে টানা হয় তাহলে তো বিষয়টা অন্যরকম দেখা যায়। আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, সেই বিষয়টা হচ্ছে এই যে আমাদের দেশের কত শত মানুষ আছে, শত আছে কিনা জানি না, থাকতেও পারে, যেহেতু বাংলাদেশ সম্ভাবনাময় দেশ। এই যে মানুষ যে ব্যাংক থেকে গ্রাহকদের হাজার হাজার কোটি কোটি টাকা লোন নিয়ে বেনামি সংগঠন, তারপরে বেনামি প্রতিষ্ঠান, যাদের কোনো অস্তিত্বই নাই, এরকম প্রতিষ্ঠান লোন নিয়ে তারপরে উধাও হয়ে যায়, তারপরে তারা মানে শেষ হয়ে যায়, তাদের কোনো কোম্পানি খুঁজে পাওয়া যায় না। তাহলে আমাদের ব্যাংকগুলো কিভাবে এই যে ওইসব লোকদেরকে ঋণ দিচ্ছে? ব্যাংক যাদেরকে ঋণ দিবে, কোটি কোটি টাকা যাদের কাছে তুলে দিবে, ব্যাংক গ্রাহকদের টাকাগুলো তুলে দেবে লোন হিসেবে, সেই ব্যাংক যদি তথ্য উপাত্ত যাচাই না করে যদি যে কাউকেই লোন দেওয়া শুরু করে,
তাহলে তো বাংলাদেশের গ্রাহক যারা আছে তাদের তো কদিন পর পথে বসতে হবে। মানুষ দিনমজুর খেয়ে 2-4 পয়সা জোগায়া সেগুলাকে ব্যাংকের মধ্যে রাখে। আর সেই ব্যাংকের টাকাগুলা যদি আপনার বড় বড় দাদাবাবুরা যদি চুরি করে দেশের বাইরে নিয়ে যায়, বেগমপাড়ায় বাড়ি করে, তাহলে তো বাংলাদেশটা এমনিতেই ফকির হয়ে যাবে। এই জন্য সতর্ক থাকুন।